ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা শিখব মূলত নবম দশম শ্রেণীর জীববিজ্ঞানের পঞ্চম অধ্যায়, অর্থাৎ খাদ্য, পুষ্টি এবং পরিপাক। এই অধ্যায়ে আমাদের যে ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেগুলো সুন্দরভাবে বিশ্লেষণ করব এবং আমাদের সৃজনশীল প্রশ্ন সমাধানের জন্য যে টপিকগুলো মেইনলি প্রয়োজন আমরা সেগুলো সুন্দরভাবে আজকে শিখব। চলো সময় নষ্ট না করে ক্লাসটি শুরু করা যাক। আচ্ছা দেখো, এই অধ্যায়ে বায়োলজিতে মূলত মেইনলি তিনটা টপিক থেকে তোমার সৃজনশীল প্রশ্ন আসে। একটা কি উদ্ভিদের পুষ্টি উপাদান, তারপরে কি বিএমআই এবং বিএমআর, আর কি খাদ্য পরিপাক, তাই না? আচ্ছা, আমাদের প্রথম টপিক উদ্ভিদের পুষ্টি উপাদান। এই টপিকটা আমরা মূলত বই থেকে পড়ব। চলো বই থেকে এই টপিকটা বের করা যাক। আচ্ছা দেখো দেখো পুষ্টি উপাদান কি? পুষ্টি উপাদান হলো যেগুলো আমাদের একটা উদ্ভিদের সুষ্ঠুভাবে জীবনযাপনের জন্য বা যে উদ্ভিদের যেসব প্রাণ রাসায়নিক বিক্রিয়াগুলো আছে বিক্রিয়াগুলো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য যেই খনিজ উপাদানগুলো লাগে তাদেরকে কি বলে? পুষ্টি উপাদান, তাই না? যেমন নাইট্রোজেন আছে, ফসফরাস আছে, সালফার আছে, তারপর কি আরও অনেক উপাদান আছে, ক্যালসিয়াম আছে, আয়রন আছে। এগুলো কি উদ্ভিদের জন্য অত্যাবশ্যক উপাদান, অর্থাৎ এগুলো উদ্ভিদের বেঁচে থাকার জন্য প্রয়োজন, তাই না? আচ্ছা দেখি চলো উদ্ভিদের পুষ্টি উপাদানগুলোর ভিতরে কোনটার অভাবে কোন কোন রোগগুলো হয় এবং উদ্ভিদের জন্য অত্যাবশ্যক উপাদান কোনগুলা। আচ্ছা খেয়াল করো, নাইট্রোজেন প্রথমে আছে কি? নাইট্রোজেন, তাই না? নাইট্রোজেন দেখো, নাইট্রোজেনের অভাব হলে ক্লোরোফিল সৃষ্টিতে বিঘ্ন ঘটে। আচ্ছা ক্লোরোফিল কি বলতো? উদ্ভিদের বর্ণ নির্ধারণ করে, এক ধরনের প্লাস্টিড, তাই না? যেটাকে সালোক সংশ্লেষণে সহায়তা করে। এখন ক্লোরোফিল তৈরি করতে যেসব উপাদানগুলো লাগে সেগুলো যদি উদ্ভিদের ঘাটতি হয় তাহলে কি উদ্ভিদের ঠিকমতো ক্লোরোফিল উৎপন্ন হতে পারবে না, যার ফলস্বরূপ কি উদ্ভিদের পাতা হলুদ হয়ে যাবে। তার মানে কি কোনো পুষ্টি উপাদানের অভাবে যদি উদ্ভিদের পাতা হলুদ হয়ে যায় তাকে কি বলা হয়? ক্লোরোসিস বলে। তাই কি বলে? ক্লোরোসিস বলে। দেখো এখানে কি বলছে? পাতা হলুদ হয়ে যাওয়ার প্রক্রিয়াকে ক্লোরোসিস বলে, তাই না? দেখো উদ্ভিদের নাইট্রোজেনের অভাব হলে ক্লোরোফিল সৃষ্টিতে বিঘ্ন ঘটে। ক্লোরোফিলের অভাবে পাতার সবুজ রং হালকা হতে হতে একসময় হলুদ হয়ে পড়ে। কি হয়? সবুজ রং, যত ক্লোরোফিল কম হবে তত কি পাতার সবুজ রং কি আস্তে আস্তে হালকা হবে, একসময় কি হবে? সেটা হলুদ হয়ে যায়, ঠিক আছে? তারপরে দেখো, তার কারণ ক্লোরোফিল ছাড়া অন্যান্য বর্ণকণা বা পিগমেন্ট মিলিতভাবে হলুদ দেখায়। ক্লোরোফিল ছাড়া অন্যান্য যেসব বর্ণকণা আছে সেগুলোকে মিলিতভাবে হলুদ দেখায়। পাতা হলুদ হয়ে যাওয়ার প্রক্রিয়াকে ক্লোরোসিস বলে। তাহলে ক্লোরোসিস কাকে বলে? উদ্ভিদের পাতা হলুদ হয়ে যাওয়ার যে প্রক্রিয়া তাই কি বলে? ক্লোরোসিস বলে। লৌহ, ম্যাগনেসিয়াম বা দস্তার অভাবেও ক্লোরোসিস হতে পারে, কেননা এগুলো ক্লোরোফিল উৎপাদনের সাথে কোনো না কোনোভাবে জড়িত। তার মানে কি ক্লোরোফিল উৎপাদন করে কে? লৌহ, ম্যাগনেসিয়াম বা দস্তার কি নাইট্রোজেন, এগুলো কি ক্লোরোফিল উৎপাদন করে, তাই না? এগুলা আচ্ছা ক্লোরোফিল উৎপাদনের সাথে কোনো না কোনোভাবে জড়িত। ক্লোরোসিস কোষের বৃদ্ধি এবং বিভাজন হ্রাস পায়। ক্লোরোসিসে কোষের বৃদ্ধি এবং বিভাজন হ্রাস পায়, তাই উদ্ভিদের বৃদ্ধি কমে যায়। আচ্ছা খেয়াল করো তো, ক্লোরোফিল কি করে? সালোক সংশ্লেষণে সহায়তা করে না? এখন কোন উদ্ভিদে যদি সালোক সংশ্লেষণ কম হয়ে যায় তাহলে কি উদ্ভিদের প্রয়োজনীয় খাদ্য তৈরি হতে পারবে না কিন্তু। আর উদ্ভিদে যদি প্রয়োজনীয় খাদ্য তৈরি হতে না পারে তাহলে কি হবে? উদ্ভিদ কি খাদ্যর অভাবে কি হবে? উদ্ভিদ আস্তে আস্তে শুকায় যাবে না? উদ্ভিদের বিক্রিয়া প্রাণ রাসায়নিক যেসব বিক্রিয়াগুলো আছে এগুলো কি কম হবে, তাই না? আরও অনেক সমস্যা হবে, যার কারণে কি উদ্ভিদের যে স্বাভাবিক বৃদ্ধি এটা হবে না। তারপরে দেখো চিত্রে যথাক্রমে নাইট্রোজেনের ঘাটতিজনিত এবং সুস্থ পাতা দেখানো হলো। দেখো প্রথমে যে পাতাটা এটা কি নাইট্রোজেনের ঘাটতি আছে, দ্বিতীয়টা কি একটা সুস্থ পাতা। এখন নাইট্রোজেনের ঘাটতি হলে কি হয়? নাইট্রোজেনের ঘাটতি হলে তোমার পাতার ভিতরে যে ক্লোরোফিল উৎপাদন কম হয়, তাই না? ক্লোরোফিল উৎপাদন কম হলে কি হবে? পাতা হলুদ হয়ে যাবে। আর যেগুলো সুস্থ পাতা তাতে তো প্রয়োজন মতো ক্লোরোফিল থাকে, যার কারণে কি তোমার পাতায় নাইট্রোজেনের ঠিক মতো ক্লোরোফিল থাকে, তাই না? আচ্ছা পাতা সবুজ হয়। তারপরে দেখো ফসফরাস, তাই না? ফসফরাসের অভাব হলে পাতা বেগুনি হয়ে যায়। তাহলে ক্লোরোফিলের অভাবে কেমন হয়েছিল? পাতা হলুদ হয়েছিল, তাই না? আর ফসফরাসের অভাবে কি হবে? বেগুনি হবে। কেমন হবে? বেগুনি হবে, তাই না? এটা খাতায় নোট করো, ফসফরাসের অভাবে পাতা বেগুনি হবে। পাতার মৃত অঞ্চল সৃষ্টি হয়, এমনকি পাতা ফুল ফল ঝরে যেতে পারে। তার মানে ফসফরাসের অভাবে কি হয়? পাতা বেগুনি হয়, পাতায় মৃত অঞ্চল সৃষ্টি হয়, এমনকি পাতা ফুল ফল ঝরে যেতে পারে। পাতা ফুল ফল কি হয়?
ঝরে যায়, তাই না? উদ্ভিদের বৃদ্ধি বন্ধ হয়ে যায় এবং উদ্ভিদ খড়বাকার হয়। বৃদ্ধি বন্ধ হয়ে যায় আর কি হয়, খড়বাকার মানে কি, আঁকা বাঁকা হয়। খড়বাকার মানে কি, উদ্ভিদ আঁকা বাঁকা হয়। বেশিরভাগ সময় খালি চোখে দেখা ফসফরাসের ঘাটতি, খালি চোখে দেখে ফসফরাসের ঘাটতি বোঝা যায় না। যতদিনের লক্ষণ দৃষ্টিমান হয় ততদিনে বেশিরভাগ ক্ষেত্রেই তেমন কিছু করার থাকে না। তার মানে কি, খালি চোখে দেখে কিন্তু তোমার যে ফসফরাসের ঘাটতি এটা নির্ণয় করা যায় না, তাই না? এটা কি হয়, বিভিন্ন তোমার হলো মেশিনের মাধ্যমে বা যারা তোমার কি আছে এক্সপার্ট আছে তাদের দ্বারা পরীক্ষা নিরীক্ষা করলে ধরা যায় যে কোনো গাছে ফসফরাসের অভাব। কিন্তু যতদিনে ফসফরাসের অভাবজনিত লক্ষণ প্রকাশ পায় একটা উদ্ভিদের ভিতরে, ততদিনে কিন্তু কিছু করার থাকে না, উদ্ভিদ মারা যায়। ঠিক আছে, আচ্ছা। তারপরে কি আছে দেখো, পটাশিয়াম। পটাশিয়ামের অভাবে পাতার শীর্ষ এবং কিনারা হলুদ হয়। কি হয়, শীর্ষ আর কিনারা, তার মানে কি পাতার যে হলো শীর্ষ মানে কি, পাতার ধরো এটা একটা পাতা, এটা একটা পাতা, তাহলে এই যে অংশটা কি পাতার শীর্ষ না, এটা কি পাতার শীর্ষ। ধরো এটা একটা পাতা, তাহলে পাতার এই যে এটা শীর্ষ না, শীর্ষ আর কি হয়, শীর্ষ এবং কিনারা মানে এই যে অঞ্চলগুলো, এগুলো কি হয়, হলুদ হয়ে যায়। এগুলো কি হয়, হলুদ হয়ে যায়, তাই না? এবং মৃত অঞ্চলের সৃষ্টি হয়। মৃত অঞ্চল মানে কি, পাতার কিনারা মারা যায়, যে এখানে দেখো শীর্ষ আর কি কিনারাগুলো হলুদ হয়ে গেছে না, শীর্ষ আর কিনারাগুলো হলুদ হয়ে গেছে। বিশেষ করে পাতার শিরার মধ্যবর্তী স্থানে ক্লোরোসিস হয়ে হলুদ বর্ণ ধারণ করে। পাতার শিরার মধ্যবর্তী স্থানে এই যে দেখো পাতার শিরার মাঝে মাঝে দেখো হলুদ বর্ণ ধারণ করছে। এগুলোর ফলে কি হয়েছে, পাতার কি ধারণ করে, পাতার কিনারা পুড়ে যাওয়ার সাদৃশ্য বাদামি রং দেখায় এবং পাতা কুঁকড়ে আসে। দেখো এগুলা কি পাতার বাদামি বর্ণ ধারণ করছে, তারপর পাতা কুঁকড়ে আসছে, তাই না? উদ্ভিদের বৃদ্ধি কম হয় এবং শীর্ষ পার্শ্বমুকুল মারা যায়। শীর্ষ মুকুল কি মানে উদ্ভিদের একদম যে শীর্ষে যে মুকুল থাকে, তাই না? আর পার্শ্বমুকুল উদ্ভিদের পাতার পাশে যে মুকুল থাকে সেগুলো কি মারা যায়। তারপরে দেখো, তো ক্যালসিয়াম, কোষের সাইটোসলে ক্যালসিয়ামের স্বাভাবিক মাত্রা মাইটোকন্ড্রিয়া এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের স্বাভাবিক কার্যক্রমের সাথে জড়িত। তার মানে কি, ক্যালসিয়াম কি করে, মাইটোকন্ড্রিয়ার এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কি স্বাভাবিক যেসব কাজ, স্বাভাবিক কার্যক্রমকে মানে কি ঠিক রাখে, তাই না? মাত্রা কমে গেলে মাইটোকন্ড্রিয়ার অক্সিডেটিভ ফসফোরাইলেশন প্রক্রিয়া এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রোটিন ট্রাফিকিং প্রক্রিয়া বিপর্যস্ত হয়। কি হয়, মাইটোকন্ড্রিয়া অক্সিডেটিভ ফসফোরাইলেশন প্রক্রিয়া, ক্যালসিয়াম কমে গেলে কি হয়, মাইটোকন্ড্রিয়া অক্সিডেটিভ ফসফোরাইলেশন প্রক্রিয়ায় কি হয়, এটিপি তৈরি হয় না, এডিপি এর সাথে ফসফেট যুক্ত হয়ে ফসফোরাইলেশন হয়, তাই না? আচ্ছা, অক্সিডেটিভ ফসফোরাইলেশন মানে কি, অক্সিজেনের উপস্থিতিতে যে ফসফোরাইলেশন হয় তাই কি বলে, অক্সিডেটিভ ফসফোরাইলেশন, তাই না? এখন দেখো, এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রোটিন ট্রাফিকিং প্রক্রিয়া বিপর্যস্ত হয়। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম মনে আছে, নিউক্লিয়াসের সাথে যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা ছিল সেটা কি অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, কারণ কি তাতে রাইবোজোম লেগেছিল। রাইবোজোমের কাজ কি, তোমার প্রোটিন তৈরি করা, তাই না? এখন দেখো এই যে ক্যালসিয়াম কি করে, তোমার কি মাইটোকন্ড্রিয়ার অক্সিডেটিভ ফসফোরাইলেশন ঠিক রাখে, আর কি এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রোটিন ট্রাফিকিং প্রক্রিয়া বিপর্যস্ত মানে যেন না হয় সেটা ঠিক রাখে। এখন এই ক্যালসিয়ামের অভাব হলে কি এই দুটো রোগ দেখা দেবে না? তাই ক্যালসিয়ামের অভাবে উদ্ভিদের বর্ধনশীল শীর্ষ অঞ্চল, কোথায় বর্ধনশীল শীর্ষ অঞ্চল, বিশেষ করে পাতার কিনারা বরাবর অঞ্চলগুলো মরে যায়। এই যে পাতার কিনারা মানে পাতার একদম সাইডের অঞ্চলগুলো কি হবে, মারা যাবে, তাই না? পাতার সাইডের অঞ্চলগুলো মারা যাবে, পাতা কুঁকড়ে যায়। ফলে ফুল ফোটার সময় উদ্ভিদের কাণ্ড শুকিয়ে যায় এবং উদ্ভিদ হঠাৎ নেতিয়ে পড়ে। ফুল ফোটার সময় কি, উদ্ভিদের কাণ্ড শুকিয়ে যায় আর কি উদ্ভিদ হঠাৎ নেতিয়ে পড়ে। তাহলে ক্যালসিয়ামের অভাবে কি কি হয়, তোমার মাইটোকন্ড্রিয়ায় কি অক্সিডেটিভ ফসফোরাইলেশন বাধাগ্রস্ত হবে, তোমার এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রোটিন ট্রাফিকিং প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে, পাতার কি শীর্ষ অঞ্চল কি বর্ধনশীল শীর্ষ অঞ্চল বিশেষ করে পাতার কিনারা বরাবর অঞ্চলগুলো মরে যাবে। তারপর কি পাতা কুঁকড়ে যায় এবং ফুল ফোটার সময় উদ্ভিদের কাণ্ড শুকিয়ে যায় এবং উদ্ভিদ হঠাৎ নেতে পড়ে। এই যে লাইনগুলো আমি যেগুলো দাগাই দিচ্ছি এগুলো কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে, মনে রাখতে হবে, কারণ এগুলো পরীক্ষায় আসে। এমসিকিউ প্লাস তোমার সিকিউ দুই জায়গায় কিন্তু এগুলো পরীক্ষাতে আসবে। আচ্ছা, তারপরে দেখো ম্যাগনেসিয়ামের অভাবে ক্লোরোফিল সংশ্লেষিত হয় না বলে সবুজ রং হালকা হয়ে যায় এবং সালোক সংশ্লেষণের হার কমে যায়। কি হয়, সবুজ রং হালকা হয় আর কি হয়, সালোক সংশ্লেষণের হার কমে যায়। পাতার শিরাগুলোর মধ্যবর্তী স্থানে অধিক হারে ক্লোরোসিস হয়। দেখো কি হয়, ম্যাগনেসিয়াম অভাবে ক্লোরোফিল সংশ্লেষিত হয় না। ক্লোরোফিলের
তোমার ক্লোরোফিল তৈরির একটা উপাদান ছিল না ম্যাগনেসিয়াম, তাহলে এইটার অভাব হলে কি ক্লোরোফিল সংশ্লেষিত হবে? সংশ্লেষিত হবে না। সবুজ রং হালকা হয়ে যাবে, পাতার ক্লোরোফিল যদি কমে যায় তাহলে সবুজ রং হালকা হয়ে যাবে অবশ্যই, এবং সালোক সংশ্লেষণের হার কমে যায়। তাই ক্লোরোফিল যদি কমে তাহলে ক্লোরোফিলের সাথে সালোক সংশ্লেষণের একটা সম্পর্ক আছে, তাহলে ক্লোরোফিল যদি কম হয় তাহলে সালোক সংশ্লেষণে কমে যাবে। পাতার শিরাগুলোর মধ্যবর্তী স্থানে অধিক হারে ক্লোরোসিস হবে। এই যে শিরার মধ্যবর্তী স্থানে, এই যে পাতার শিরাগুলোর মধ্যবর্তী স্থানে কি হবে? অধিক হারে এই যে দেখো ক্লোরোসিস হবে। ঠিক আছে, এগুলো কি ক্লোরোসিস হবে, এগুলো কি ম্যাগনেসিয়ামের অভাবে হয়। তারপরে দেখো লৌহর অভাব, প্রথমে কচি পাতার রং হালকা হয়ে যায়। দেখো অধিকাংশ ক্ষেত্রেই যেগুলো তোমার এখানে মেন ইনগ্রেডিয়েন্ট আছে, যেমন ম্যাগনেসিয়াম, ফসফরাস, সালফার, আয়রন, এগুলো কি ক্লোরোফিল তৈরিতে ভূমিকা রাখে। তাহলে এইগুলা যদি ঘাটতি হয় তাহলে দেখো ক্লোরোসিস হচ্ছে না। ক্লোরোসিস মানে কি উদ্ভিদের যে ক্লোরোফিলের মাত্রা, পাতায় যে স্বাভাবিক ক্লোরোফিলের মাত্রা সেটা কি কমে আসা, তাই না? পাতার সরু শিরার মধ্যবর্তী স্থানে প্রথম হালকা হয়। সরু শিরার যেসব মধ্যবর্তী স্থান আছে সেগুলো কি প্রথমে হালকা হয় এবং ক্লোরোসিস হয়। কখনো কখনো সম্পূর্ণ পাতা বিবর্ণ হয়ে যায়। সম্পূর্ণ পাতা কি হয়? বিবর্ণ মানে কি বর্ণহীন হয়ে যায়, তাই না? কাণ্ড দুর্বল এবং ছোট হয়। তাহলে লৌহর অভাবে কি কি হয় বুঝতে পারলা? কাণ্ড দুর্বল, ছোট হয়, সম্পূর্ণ পাতা বিবর্ণ হয়। এই যে তারপরে কি পাতার সরু শিরার মধ্যবর্তী স্থানে হালকা এবং ক্লোরোসিস হয়, হালকা হয় এবং ক্লোরোসিস হয়। তারপরে কি, আচ্ছা দেখো সালফার কি হয়? সালফার উদ্ভিদের বিভিন্ন প্রোটিন, হরমোন, ভিটামিন, গাঠনিক উপাদানই নয়, এগুলোর সাথে সাথে কোষের পানি সমতা রক্ষা করে। সালফারের অভাবে পাতা হালকা সবুজ হয়। কি হয়? হালকা সবুজ হয়, মানে সবুজ রংটা হালকা হয়ে যায়। পাতায় লাল এবং বেগুনি দাগ দেখা যায়। কচি পাতায় বেশি এবং বয়োবৃদ্ধ পাতায় মানে কি যেগুলো একটু বৃদ্ধ হয়ে গেছে, কচি পাতায় বেশি এবং বয়োবৃদ্ধ পাতায় কম ক্লোরোসিস হয়। মানে কি বৃদ্ধ পাতায় সালফারের অভাবে কম ক্লোরোসিস হবে, আর কচি পাতায় কেমন হবে? বেশি হবে, তাই না? সালফারের অভাবে মূল কাণ্ড এবং পাতার শীর্ষ থেকে শুরু করে পর্যায়ক্রমে টিস্যু মারা যেতে পারে। কি হয়? মূল কাণ্ড, পাতার শীর্ষ থেকে শুরু করে টিস্যু পর্যন্ত মারা যেতে পারে সালফারের অভাবে, তাই না? যাকে ডাইব্যাক বলে। তাহলে ডাইব্যাক কার অভাবে হয়? এটা কিন্তু ইম্পর্টেন্ট। সালফারের অভাবে কি হয়? ডাইব্যাক হয়। তাহলে ডাইব্যাক কার অভাবে হয়? সালফারের অভাবে। ডাইব্যাক কার অভাবে হয়? সালফারের, মনে রাখবা, ডাইব্যাক সালফারের অভাবে হয়। ডাইব্যাক মানে কি উদ্ভিদের যে আগা থেকে শুরু করে আস্তে আস্তে পিছনের দিকে কি মারা যেতে থাকবে। তারপরে দেখো কাণ্ডের মধ্যপর্ব ছোট হয় এবং গাছ খর্বাকৃতি হয়। কাণ্ডের মধ্যপর্ব মানে কি পর্ব মধ্য যেটা আছে ওইটা কি ছোট হয়। এই যে একটা কাণ্ড, ধরো এখানে একটা পাতা আর এখানে একটা পাতা, তাহলে এই যে এই দুটা কি দুটো পর্ব না? এই দুইটা পর্বের মাঝখানের স্থানে যে এইটুকু কি পর্ব মধ্য, তাহলে এই পর্ব মধ্যটা আস্তে আস্তে কি হবে? ছোট হয়ে যাবে, তাই না? ছোট হয়ে গেলে যাই কারো হবে? সালফারের হবে। তারপরে দেখো বোরন কি আছে? বোরন কোষ প্রাচীরের কাঠামোর মধ্যে অবস্থান করে, প্রাচীরটিকে তথা কোষটিকে দৃঢ়তা দেয়। কোষ প্রাচীরের কাঠামোর মধ্যে অবস্থান করে, কোষ প্রাচীরের কি কাঠামোর মধ্যে অবস্থান করে, কাঠামো, তার মানে কি কোষ প্রাচীর, তোমার যে কাঠামো আছে, কোষ প্রাচীরের গঠন আছে, সেখানে অবস্থান করে কে? অবস্থান করে বোরন, তাই না? আর কি কোষ প্রাচীরে তথা কোষটিকে দৃঢ়তা প্রদান করে। দৃঢ়তা মানে কি কোষকে শক্তপোক্ত রাখে, তাই না? কে রাখে? বোরন। বিভিন্ন বিক্রিয়ায় এর নিয়ন্ত্রকের ভূমিকা রয়েছে। বিভিন্ন বিক্রিয়ায় এর নিয়ন্ত্রকের ভূমিকা রয়েছে। তাই বোরনের অভাবে পর্যাপ্ত দৃঢ়তা না পেয়ে বিপাকে গোলযোগ হওয়ার কারণে উদ্ভিদের বর্ধনশীল অগ্রভাগ মরে যায়। তার মানে কি উদ্ভিদের যে তোমার বিক্রিয়া, তাই না, যে বোরনের অভাবে কি হয়? উদ্ভিদের যে বিক্রিয়ায় গোলযোগ সৃষ্টি হয়, তাই না? গোলযোগ মানে কি বিপাক বিক্রিয়া ঠিক মতো হইতে পারে না, যার কারণে কি হয়? উদ্ভিদের বর্ধনশীল অগ্রভাগ মরে যায়। মানে উদ্ভিদের যেই জায়গাটুকু বৃদ্ধি পায়, উদ্ভিদের একদম আগার অংশ, সেগুলো কি মারা যায়। কচি পাতার বৃদ্ধি কমে যায়, তাই না? কচি পাতা মানে যেগুলো নতুন পাতা, সেগুলোর বৃদ্ধি কমে যায়। পাতা বিকৃত হয়, কাণ্ড খসখসে হয়ে ফেটে যায়। কাণ্ড কি হয়? খসখসে হয়ে ফেটে যায়। ফুলের কুঁড়ির জন্ম ব্যাহত হয়। ফুলের কুঁড়ি মানে কি? ফুলের যে হলো তোমার প্রথম যে অংশটুকু, সেটার কি জন্ম ব্যাহত হয়। তো এইগুলো আমাদের কি ছিল? উদ্ভিদের যেসব পুষ্টি উপাদান ছিল, এবং পুষ্টি উপাদানের কোনটার কারণে কি হয়? যেমন ক্লোরোসিস মানে কি, এখানে দুইটা টার্ম মোস্ট ইম্পর্টেন্ট, সেটা কি ক্লোরোসিস আর কি তোমার
ডাইব্যাক। ক্লোরোসিস কি? ক্লোরোফিলের মাত্রা কমে আসা। ক্লোরোফিলের মাত্রা কমে আসলে কি হয়? তোমার উদ্ভিদের পাতা হলুদ হয়ে যায়, শালক সংশ্লেষণ কম হয়, উদ্ভিদের বৃদ্ধি ব্যাহত হয়, কারণ খাদ্য পর্যাপ্ত পরিমাণে তো খাদ্য তৈরি করতে পারে না ক্লোরোফিল যদি না থাকে। আর ডাইব্যাক মানে কি? উদ্ভিদের আগা থেকে শুরু করে আস্তে আস্তে পিছনের দিকে গিয়ে মানে আগা থেকে ডাল থেকে কি বডি এভাবে কি মারা যাওয়া শুরু করবে, ঠিক আছে? একে কি বলা হয়? ডাইব্যাক। ঠিক আছে, এই ছিল আমাদের উদ্ভিদের মানে প্রথম অংশ বা উদ্ভিদের পুষ্টি সম্পর্কিত। এবার আমরা আসি আমাদের দ্বিতীয় অংশ, অর্থাৎ কি বিএমআই আর কি বিএমআর। চলো, বিএমআই মানে কি? দেখো, বিএমআই মানে বডি মাস ইন্ডেক্স। বিএমআই মানে কি? বডি মাস ইন্ডেক্স, অর্থাৎ দেহের গড়নে চর্বির সূচক, মানে একটা মানুষের দেহে কতটুকু চর্বি আছে সেটার সূচক বা সেটা নির্ধারণ করে কে? বিএমআই দ্বারা। মূলত বিএমআই নির্ণয়টা মানে তুলনামূলক অনেক সহজ। দেখো, দেহের ওজন কেজি আর উচ্চতা মিটার স্কোয়ার। তার মানে কি একটা মানুষের তোমার দেহের যে ওজন আছে তাকে কি কেজিতে রূপান্তর করতে পারো, উচ্চতাকে কি মিটার স্কোয়ারে রূপান্তর করে কিন্তু তুমি বিএমআই নির্ণয় করতে পারো। ঠিক আছে, বিএমআই নির্ণয় করা খুবই সহজ। ঠিক আছে, দেহের ওজন কেজি বাই উচ্চতা বাই মিটার স্কোয়ার, তাই না? আচ্ছা, এটা ম্যাথ আমরা পরে দেখব। মানে ম্যাথমেটিক্যাল যেসব সমস্যাগুলো আছে এগুলো আমরা একটু পরে দেখব। তারপরে দেখো তোমার কি বিএমআর বা বেসাল মেটাবলিক রেট মানে কি? একটা মানুষ বিশ্রামরত অবস্থায়, ঠিক আছে, ব্যবহৃত তার দেহের ভিতরে কি পরিমাণ শক্তি ব্যয় হয় সেটা কি? তোমার বিএমআর। সেটা কি? বিএমআর বা বেসাল মেটাবলিক রেট। বিএমআর নির্ণয় করা হয় মূলত তোমার হেরিস বেনেডিক্ট সূত্র দ্বারা। হেরিস বেনেডিক্ট সূত্র দ্বারা, এটা মনে রাখবা। বিএমআর নির্ণয় করা হয় হেরিস বেনেডিক্ট সূত্র দ্বারা, ঠিক আছে? তারপরে দেখো বিএমআর নির্ণয়। বিএমআর মূলত তোমার একটা মানুষের বয়স, তারপরে তার পরিশ্রমের মাত্রা, তারপরে তার লিঙ্গের উপর নির্ভর করে, তাই না? ছেলেদের বিএমআর আলাদা, মেয়েদের বিএমআর আলাদা। তারপর যারা বেশি পরিশ্রম করে তাদের বিএমআর নির্ণয়ের পদ্ধতি আলাদা, যারা কম পরিশ্রম করে তাদের বিএমআর নির্ণয়ের পদ্ধতি আলাদা। আচ্ছা, বিএমআর নির্ণয়ের পূর্বে তোমরা একটা কাজ করবা। তোমরা এই যে এখানে দেখো আমি একটা নাম্বার লিখছি। নাম্বারটা কি? মেয়েদের ক্ষেত্রে 655961847, 655961847। এটা মুখস্থ করো। এটা প্রথমে মুখস্থ করো। মুখস্থ করবা কিভাবে? দেখো, প্রথমে দেখবা 655, তারপরে কি 961845, 655961845। ঠিক আছে, এটা মুখস্থ করবা। করার পরে দেখো মেয়েদের বিএমআর নির্ণয়ের ক্ষেত্রে তোমার কি এখানে দেখো 655 প্লাস 9.6 ইন্টু ওজন। এই যে দেখো 9.6 আছে না, 96কে 9.6 দেওয়া, মাঝে একটা পয়েন্ট দিবা, ইন্টু ওজন কিসে? কেজিতে। তারপরে কি আছে? 1.8 ইন্টু উচ্চতা। 1.8 ইন্টু কি উচ্চতা কিসে আছে? সেন্টিমিটারে নির্ণয় করতে হবে। খেয়াল রাখবো কিসে? সেন্টিমিটারে। তারপরে দেখো বয়স 4.7 ইন্টু বয়স কিসে আছে? বছরে। 4.7 ইন্টু বয়স কিসে আছে? বছরে, তাই না? আচ্ছা, তারপরে দেখো ছেলেদের ক্ষেত্রে কি 66 প্লাস 13.7 ইন্টু ওজন কিসে? কেজিতে। কেজিতে ওজন। তারপরে কি প্লাস 5 ইন্টু উচ্চতা কিসে? সেন্টিমিটারে। এবং তোমার কি 6.8 ইন্টু বয়স, তাই না? বয়স কিসে? বছরে। এখন দেখো ছেলেদের ক্ষেত্রে নাম্বার কি হবে তাহলে? ছেলেদের ক্ষেত্রে হবে 66 13.7 5 68, তাই না? এই যে এখানে পাশের এখানে একটা ডট দেবো, দিয়ে এভাবে দাগ দেওয়া, দিয়ে মুখস্থ করে ফেলবে এই নাম্বারগুলো এভাবে, ঠিক আছে? তারপরে দেখো প্রথম এই যে এই তিনটার মাঝখানে হলো প্লাস হবে, আর মাঝখানে এটা মাইনাস, লাস্টেরটা কি মাইনাস। দেখো এই যে এখানে দেখো প্রথম এইটা এই তিনটা কিন্তু দেখো এই যে এটা এগুলো কিন্তু প্লাস হয়েছে, লাস্টেরটা কি মাইনাস হয়েছে, দেখছো? এই তিনটা কিন্তু প্লাস হয়েছে, লাস্টে কি হয়েছে? মাইনাস হয়েছে। আচ্ছা, এখানে দেখো একটা ছেলে, আমরা কি বিএমআর এবার নির্ণয় করতে পারি কিনা। একটা ছেলে আছে যার ওজন কত? 60 কেজি। আচ্ছা, আমরা একটা নতুন পেজ নিই। আচ্ছা, আচ্ছা দেখো এখানে একটা ছেলে আছে যার ওজন কত? 60 কেজি। কত? 60 কেজি, উচ্চতা 165 সেন্টিমিটার, আর বয়স কত? 20 বছর। এখন দেখো ছেলেদের ক্ষেত্রে সূত্র আমরা কি জানি? বিএমআর নির্ণয়ের সূত্র, বিএমআর 66 প্লাস
13.7 ইন্টু কি বয়স না এই ওজন, ওজন কত 60 কেজি, 60 কেজি প্লাস কত 5 ইন্টু কত 165 সেন্টিমিটার, তাই না? মাইনাস কি মাইনাস বয়স 20 বছরের, 20 বছরের সাথে 6.8 গুণ হবে, তাই না? 6.8 ইন্টু 20। তাহলে এইটা ক্যালকুলেশন যেটা করে যেটা হবে সেটা কি এই যে এই ছেলেটার বিএমআর, এটার কি এই ছেলেটার বিএমআর। আর মেয়ের ক্ষেত্রে কি হবে লিখে রাখি, ছেলে মেয়েটার ক্ষেত্রে কি হবে দেখো, ছয়শো 55 প্লাস কত 655 প্লাস 9.6 ইন্টু ওজন কত দেখো তো 48 কেজি, ওজন 48 কেজি প্লাস কত আছে 1.8 ইন্টু 1.8 ইন্টু উচ্চতা কত 140 সেন্টিমিটার, আর কি মাইনাস কত তোমার 18 বছর 4.7 মাইনাস ইন্টু ইন্টু এটা তো ইন্টু হবে ইন্টু 18, তাই না? এইটা কি মেয়েটার বিএমআর, তাই না? এখন বিএমআর তো আমরা এইভাবে নির্ণয় করলাম। বিএমআর এর উপর এখন তোমার আবার কি আরেকটু ঝামেলা আছে, সেটা কি তোমার মানুষের মানে পরিশ্রমের মাত্রার উপর কিন্তু বিএমআর ডিপেন্ড করে, ঠিক আছে? অনেক মানে একটা মানুষ প্রতিদিন কতটুকু পরিশ্রম করে সেটার মাত্রা কি সেটার উপরেও কিন্তু বিএমআর ডিপেন্ড করে। যেমন দেখো এই যে শারীরিক অবস্থা, পরিশ্রম যে করে না তার যে মানটা পাবো বিএমআর মানের সাথে এই যে 1.2 গুণ করলে তোমার কি ক্যালোরি চাহিদা, যেটা মানে একটা মানুষের দৈনিক কতটুকু ক্যালোরির পরিমাণ প্রয়োজন, কতটুকু ক্যালোরি প্রয়োজন সেই মানটা নির্ণয় করা যায়, তাই না? তাহলে আমরা এখান থেকে একটা কনক্লুশন আসতে পারলাম বিএমআর এর মাধ্যমে কি বিএমআর এর মাধ্যমে আমরা কোনো মানুষের দৈনিক ক্যালোরি চাহিদা নির্ণয় করতে পারি, ঠিক আছে? অর্থাৎ একটা মানুষ প্রতিদিন কি পরিমাণ মানে কতটুকু পরিমাণ খাবার খাবে বা কতটুকু ক্যালোরি মাত্রার খাবার খাবে সেটা আমরা নির্ণয় করি কিসের মাধ্যমে বিএমআর এর মাধ্যমে। বুঝতে পারছো সবাই? তাহলে বিএমআর কি কারণে ব্যবহার করা হয়, কোনো মানুষ দৈনিক কতটুকু খাবার খাবে সেটার মাত্রা নির্ণয়ের জন্য। এখন দেখো যারা পরিশ্রম করে না আমার মতো, ধরো আমি কোনো পরিশ্রম করি না, সারাদিন খালি শুয়েই থাকি, ঠিক আছে? এই যে পরিশ্রম করি না, তাহলে আমার বিএমআর কি হবে মানে কি আমার দৈনিক কতটুকু ক্যালোরি চাহিদা সেটা কিভাবে নির্ণয় করবো, বিএমআর যে মান থাকবে তার সাথে কি 1.2 গুণ করব, ঠিক আছে? তারপরে দেখো সপ্তাহে যারা 2 থেকে 3 দিন খেলা করে, মানে হালকা পরিশ্রম করে, তাদের কি হবে বিএমআর মানের সাথে তোমার কি 1.375 এটা কি গুণ করতে হবে, 1.375 গুণ করতে হবে, তাই না? তারপরে দেখো সপ্তাহে যারা 2 থেকে 3 দিন প্রচুর খেলা করে, কত 2 থেকে 3 দিন প্রচুর খেলা করে, তাদের কি বিএমআর মানের সাথে কি 1.55 গুণ করতে হবে, তাই না? আচ্ছা, তারপরে দেখো সপ্তাহে যারা প্রচুর খেলা করে মানে কি প্রচুর পরিশ্রমী, ঠিক আছে, তাদেরকে বিএমআর মানের সাথে 1.725 গুণ করতে হবে। তারপরে দেখো অত্যন্ত পরিশ্রমী যারা, তাদেরকে অত্যন্ত পরিশ্রমীদের প্রচুর দৌড়ঝাঁপ খেলাধুলা করে, তাদের বিএমআর মানের সাথে 1.9 গুণ করতে হবে। এখন দেখো তোমাদের এখন মনে রাখা তো ঝামেলা, তাহলে প্রথমটা মনে রাখো 1.2, ওই 1.2 এর সাথে তোমরা দেখো 0.175 যদি গুণ করো, দেখো প্রত্যেক মানে যোগ করো 0.175, ঠিক আছে? 0.175 যোগ করলে তোমার প্রত্যেকটা মান বের হয়ে যাবে,
175 যোগ করলে যে এটা পাবা, এটার সাথে মানে এটার সাথে এটা যোগ করলে এটা পাবা, ঠিক আছে। তারপরে এর সাথে যদি আবার 0.175 যোগ করো তাহলে এটা পাবা, এর সাথে যদি আবার 0.175 যোগ করো তাহলে কি এটা পাবা, আবার এর সাথে যদি 0.175 যোগ করো তাহলে কি তার পরেরটা পাবা, ঠিক আছে। এই যে এভাবে, বুঝতে পারছো, এভাবে কি মানগুলো আসে। তারপরে দেখো কি লিখছি, বিশেষ দ্রষ্টব্য প্রতি ক্ষেত্রে দেখা গেছে আগের মানের সাথে 0.175 করে যোগ করা হয়েছে, ঠিক আছে। এই যে এখানে যোগ করলে তুমি পরের মান পাবা। তাহলে আমাদের মুখস্থ করার বিষয় কি, 1 নম্বর কি পরিশ্রম করে না, 2 নম্বর কি সপ্তাহে 2 থেকে 3 দিন খেলা করে, তারপর কি সপ্তাহে 2 থেকে 3 দিন প্রচুর খেলা করে, সপ্তাহে প্রতিদিন খেলা করে, আর কি প্রচুর পরিমাণ পরিশ্রমী এবং দৌড়ঝাঁপ খেলাধুলা করে। এই যে এই সিরিয়ালটা মনে রাখবা, এই সিরিয়ালটা মনে রাখবা, তাহলে আর কি আর প্রথমটার মানে এটা ধরো 1 নম্বর, এটা 2 নম্বর, এটা কি 3 নম্বর, এটা 4 নম্বর, এটা কি 5 নম্বর। এটার সাথে এই যে এভাবে যোগ করে করে তুমি এই কত গুণ করতে হবে সে মানটা বের করতে পারবা, ঠিক আছে। বুঝতে পারছো, এটা কিন্তু মনে রাখা মানে অনেক কঠিন, কিছু টেকনিকের মাধ্যমে তোমাদের মনে রাখতে হবে, স্বাভাবিকভাবে তুমি মনে রাখতে পারবা না। আর আরেকটা জিনিস বলি, তোমাদের এই যে বিএমআর নির্ণয়ের যে বিষয়টা আছে, ঠিক আছে, এই সূত্র অবশ্যই পরীক্ষার আগের দিন দেখে যাবা, ঠিক আছে। মানে আগে মুখস্থ করে হয়তো মনে রাখতে পারবা না, তাই তোমাদের কি করতে হবে, পরীক্ষার আগের দিন জিনিসগুলো দেখে তারপর পরীক্ষার হলে যেতে হবে, ঠিক আছে, বুঝতে পারছো। আচ্ছা, এটা ছিল আমাদের বিএমআর। এবার দেখো বিভিন্ন এককের কনভার্সন, তোমার কি মানুষের উচ্চতা কিন্তু ফুটে মাপা হয়, যেমন আমার উচ্চতা হলো 5 ফিট 8 ইঞ্চি, ঠিক আছে, 5 ফিট 8 ইঞ্চি। এটাকে আমরা যদি সেন্টিমিটারে রূপান্তর করি, 1 ফিট সমান কত, 1 ফিট সমান 12 ইঞ্চি, তাহলে কি 12, আমার উচ্চতা যদি আমি সেন্টিমিটার, 5 ফিট কত, 5 ফুট, তাই না, সরি ভুল হয়ে গেছে, 5 ফুট 8 ইঞ্চি, ঠিক আছে। আমার উচ্চতা ধরো 5 ফুট 8 ইঞ্চি। এখন যদি এই ফুটকে প্রথমে কি আমার ইঞ্চিতে পরিণত করতে হবে, তাহলে কি হবে দেখো তো, 5 ফুট আছে, তাহলে 5 গুণ 12 ফুট প্লাস 8 ইঞ্চি, তাই না। তারপরে এইখান থেকে কি আসছে তোমার 5 বারং কত, 60 প্লাস 8 সমান কত, 68 ইঞ্চি, তাই না। এবার দেখো 1 ইঞ্চি সমান 2.5 কত 4, তাহলে 1 ইঞ্চি সমান যদি 2.54 হয় তাহলে 64 ইঞ্চি সমান কত, 68 ইন্টু 2.54 সেন্টিমিটার, তাই না। এই যে এটা কি, এটা বের করলে আমার সেন্টিমিটারে চলে আসবে, এটা বের করলে আমার কি সেন্টিমিটারে চলে আসবে। তাহলে কত আসছে, 68 গুণ 2.54 সমান কত আসছে দেখো তো, 170 কত, দেখো 172 কত আসছে, 172.72 সেন্টিমিটার আমার উচ্চতা, ঠিক আছে। তাহলে এই উচ্চতা ওই যে তোমার এখানে বিএমআর নির্ণয়ের যে সূত্র আছে এখানে তুমি বসাই দিবা, এই যে এখানে উচ্চতা বসাই দিবা, দিয়ে কি তুমি নির্ণয় করতে পারবা বিএমআর, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো এই যে কনভার্সনে এই সূত্রগুলো মনে রাখবা, এগুলো ইম্পর্টেন্ট, মানে এই কত ফুট সমান কত ইঞ্চি, কত ইঞ্চি সমান কত সেন্টিমিটার, এটা মনে রাখবা, এই কনভার্সন করা লাগবে, ঠিক আছে। কনভার্সন করে তারপর তোমাকে বের করা লাগবে। ওখানে পরীক্ষার প্রশ্নে সরাসরি দেওয়া থাকবে না যে তোমার এত সেন্টিমিটার, তোমার ওইখানে হয়তো বা তোমার কি ফিটে দেওয়া থাকবে বা ইঞ্চিতে দেওয়া থাকবে, সেটা কি তোমার সেন্টিমিটারে রূপান্তর করে নিতে হবে। তারপরে দেখো বডি মাস ইন্ডেক্স বা বিএমআই, বডি মাস ইন্ডেক্সের কি শর্ট ফর্ম BMI, তাই না, বডি মাস ইন্ডেক্স। দেখো যাদের স্বাভাবিক তোমার কি বিএমআই তাদের কি 18.5 থাকে বা তার কম থাকে, মানে সরি যাদের কি তোমার কম মানে পাতলা, বেশি পাতলা, তাদের কি 18.5-এর কম থাকে, ঠিক আছে। তারপর কি যাদের তোমার নর্মাল বিএমআই তাদের কি 18.5 থেকে 24.9, ঠিক আছে।
তারপরে কি এই যে এই মানটা বেশি করে ভাবে মনে রাখবা। তাহলে এর কম হলে কি তোমার কম ওয়েট, আর এর বেশি যেগুলো আছে সেগুলো কি ওভার ওয়েট, ঠিক আছে। এই যে অবিসিটি মানে হলো স্থূলতা বা মোটা, ঠিক আছে। অবিসিটি মানে কি স্থূলতা বা মোটা, যারা বেশি মোটা তাদেরকে অবিসিটি বলা হয়, ঠিক আছে। তাদের এই রোগটাকে কি বলা হয়, অবিসিটি বলা হয়, ঠিক আছে। তারপরে দেখো এই 25 থেকে 29.9 এটা কি ওভারওয়েট, তারপরে 30 থেকে 39.9 এটা কি অবিসিটি, তারপরে কি 40-এর যারা বেশি তারা কি এক্সট্রিম অবিসিটি মানে অতিরিক্ত মোটা। আচ্ছা দেখো বিএমআই নির্ণয়ের তোমার সূত্র খুবই সহজ, কি দেহের উচ্চতা বাই মিটার স্কোয়ার। তাহলে দেখো আমার ওজন ধরো 61 কেজি, ঠিক আছে। আর কি উচ্চতা আছে মিটার। এখন আমার দেখো আমি কি কত 172.72 সেন্টিমিটার ছিল। এখন আমরা কি জানি 100 সেন্টিমিটার 1 মিটার না। তাহলে কি একে যদি 100 দ্বারা ভাগ করি 172.72 ভাগ 100, তাহলে কি আমার এটা মিটারে চলে আসছে না। তাহলে মিটার এটা কি স্কোয়ার করতে হবে, করে এটা দিয়ে ভাগ করতে হবে। তাহলে কত আসে দেখি, 61 ভাগ 1.72 কত আসে দেখি, 35। ও সরি আমার এখানে পরেরটা তো স্কোয়ার করতে হবে। আমি তো ভয় পেয়ে গেছি যে আমার আবার এত কিভাবে হলো। 1.7272 স্কোয়ার কত 20, দেখো 20.44 আসছে, তাই না। 20.44। তাহলে কি আমার দেখো তো আমার কি 18 থেকে যারা 24 আছে তারা নর্মাল ওয়েট না, তাহলে কি আমি নর্মাল ওয়েটের ভিতরে আছি, বুঝতে পারছো। এভাবে তোমার বিএমআই নির্ণয় করা হয়। তাহলে এটা কি বিএমআই, বুঝতে পারছো। 20.44 আমার বিএমআই। তোমরা সবাই নিজের বিএমআই নির্ণয় করবে এবং কমেন্ট সেকশনে জানিয়ে যাবা, ঠিক আছে। তারপরে দেখো মানব পরিপাক, আমাদের 3 নম্বর টপিক কি ছিল, মানব পরিপাক। মানে কি পরিপাকতন্ত্র বা পরিপাক শব্দের অর্থ কি, পরিপাক মানে কি জটিল খাদ্যকে কিসে, সরল খাদ্যে রূপান্তর করা। জটিল খাদ্যকে সরল খাদ্যে রূপান্তর করার নাম কি, পরিপাক, তাই না। এখন দেখো জটিল খাদ্যকে সরল খাদ্যে কিভাবে রূপান্তর হয়। পরিপাক মূলত 2 রকমের, একটা হলো তোমার যান্ত্রিক পরিপাক, আরেকটা কি রাসায়নিক পরিপাক। যান্ত্রিক পরিপাক আর রাসায়নিক পরিপাক। যান্ত্রিক পরিপাক কি, আচ্ছা আমরা খাবার চাবাই না। পরিপাক শব্দের অর্থ খাদ্যবস্তুকে ছোট করা, মানে বড় একটা খাদ্যকণাকে ছোট খাদ্যকণায় পরিণত করা, ঠিক আছে। এখন দেখো আমরা যে খাবারগুলা খাই, এবার খাবারগুলা কি অনেক বড় দানা মানে দলা আকারে থাকে না। এই খাবারগুলাকে আমাদের দেহের তো গ্রহণ উপযোগী না। আমাদের দেহকে সরাসরি খাবারগুলো গ্রহণ করতে পারবে না। তাহলে এই খাবারগুলো যদি আমাদের দেহের গ্রহণ উপযোগী করতে হয়, তাহলে কি করতে হবে, অবশ্যই খাবারকে ছোট ক্ষুদ্র এমন গ্রহণ উপযোগী কণায় পরিণত করতে হবে। এই কণায় পরিণত করার মানে পদ্ধতি 2টা, একটা হলো যান্ত্রিক পরিপাক আর একটা কি রাসায়নিক পরিপাক। যান্ত্রিক পরিপাকটা মূলত তোমার আমরা যে খাবার চাবাইলে কি হয়, তোমার খাবারটা আস্তে আস্তে ছোট কণায় পরিণত হয় না। আবার কি আমাদের পেটের ভিতরে যে পাকস্থলীর ভিতরে বা ক্ষুদ্রান্তের ভিতরে যে পেশি চাপ দেয়, চাপকে বলা হয় পেরিস্টালসিস। মনে রাখবা আমাদের পাকস্থলী বা ক্ষুদ্রান্তের ভিতরে যে পেশি চাপ দেয়, চাপকে কি বলা হয়, পেরিস্টালসিস। আমাদের এই যে চাপের মাধ্যমে খাদ্যবস্তুকে ছোট ছোট কণায় পরিণত করে, ঠিক আছে। এই পদ্ধতিকে বলা হয় যান্ত্রিক পরিপাক। তাহলে যান্ত্রিক পরিপাকটা আমরা কি বুঝলাম, মানে কি কোনো রাসায়নিক উপাদান ছাড়া কোনো খাদ্যবস্তুকে ছোট কণায় পরিণত করার প্রক্রিয়াকে কি বলে, যান্ত্রিক পরিপাক বলে, ঠিক আছে। তারপরে কি আছে দেখো
রাসায়নিক পরিপাক। রাসায়নিক পরিপাকটা মূলত বিভিন্ন রাসায়নিক পদার্থের সহায়তায় হয়, ঠিক আছে। বিভিন্ন রাসায়নিক পদার্থের সহায়তায় তোমার কি জটিল খাদ্যবস্তুকে ভেঙে সরল এবং দেহের গ্রহণ উপযোগী খাদ্য কণায় পরিণত করার প্রক্রিয়াকে কি বলে? রাসায়নিক পরিপাক। এখন রাসায়নিক পরিপাক হয় বিভিন্ন এনজাইমের সহায়তায়। পরিপাকে সহায়তা করে কি? বিভিন্ন এনজাইম, বিভিন্ন এনজাইম, ঠিক আছে। তাহলে রাসায়নিক পরিপাকে সহায়তা করে কি? বিভিন্ন এনজাইম। এই যে এখানে দেখো একটা ছবি আমি তোমাদের আগে থেকেই আঁকিয়ে আনছি। এটা হলো তোমার কি? এইটা তোমার মানে একটা মানব পরিপাকতন্ত্র, ঠিক আছে। একটা মানুষের পরিপাকতন্ত্র, আমাদের মানে মুখ থেকে পায়ে পর্যন্ত যে নালিকাটা আছে, মানে যার ভিতর দিয়ে খাদ্য পরিপাক হয়, খাদ্য আমাদের দেহের গ্রহণ উপযোগী কণায় পরিণত হয়, সেই তন্ত্রের নাম কি? পরিপাকতন্ত্র। আচ্ছা, এখানে একটা কনফিউশন ক্লিয়ার করি। তোমরা কি জানো অঙ্গ আর তন্ত্রের ভিতরে পার্থক্য কি? আচ্ছা দেখো তো, এই যে অনেকগুলো ছোট ছোট অঙ্গ মিলেই কিন্তু একটা তন্ত্র গঠন করে, আর একটা তন্ত্র কিন্তু একটা নির্দিষ্ট ধরনের কাজ করে। দেখো এখানে তোমার এই যে অঙ্গগুলো আছে, অঙ্গগুলোর কাজ কি? খাবার পরিপাক করা না? দেখো মুখ থেকে শুরু করে পায়ে পর্যন্ত এই অঙ্গগুলোর কাজ খাবার পরিপাক করা, এবং খাবার পরিপাক করার ফলে যে সরল খাদ্য কণায় পরিণত হবে সেগুলোকে শোষণ করা এবং আমাদের দেহের যে প্রয়োজনীয় স্থান, মানে স্থানে সেই খাদ্যগুলোকে কি পৌঁছিয়ে দেওয়া, তাই না? আচ্ছা, তাহলে এই যে কাজটা মানে খাদ্য পরিপাক করা, খাদ্য শোষণ করে, এই কাজটা করে কি? আমাদের পরিপাকতন্ত্র, তাই না? যে পরিপাকতন্ত্রের ভিতরে যে অঙ্গগুলো আছে সেই অঙ্গগুলো মিলেই তো আমাদের পরিপাকতন্ত্র। আচ্ছা, পরিপাকতন্ত্রের ভিতরে কি কি আছে? দেখো তো, আমাদের মুখ আছে। কি আছে? আমাদের মুখ, তাই না? মুখের পরে কি আছে? মুখের পরে আছে তোমার, মুখের ভিতরে আছে লালা গ্রন্থি বিভিন্ন। আচ্ছা, তারপরে কি আছে? ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, পাকস্থলী, যকৃৎ, তাই না? এগুলো কি আমাদের পরিপাক নালীর মানে পরিপাকতন্ত্রের অংশ, তাই না? তারপরে দেখো মুখের ভিতরে কি আছে? তালু, আলাজিবা, জিহ্বা, দাঁত। আর কি আছে? 3 ধরনের লালা গ্রন্থি আছে। এই যে দেখো সাবলিঙ্গুয়াল, দেখতে পাচ্ছ সবাই? সাবলিঙ্গুয়াল গ্রন্থি, সাবমেন্ডিবুলার গ্রন্থি, আর কি প্যারোটিড গ্রন্থি। এটা কি আমাদের 3 ধরনের লালা গ্রন্থি। যে লিঙ্গুয়াল মানে কি? আমাদের জিহ্বা। লিঙ্গুয়াল মানে কি? জিহ্বা। তাহলে জিহ্বার নিচে যে গ্রন্থি থাকবে, যে এটা কি? সাবলিঙ্গুয়াল গ্রন্থি। তারপরে সাবমেন্ডিবুলার, আমাদের এই যে নিচের চোয়ালের যে হাড়টা থাকে, ঠিক আছে, এই হাড়ের নাম কি? মেন্ডিবল। তাহলে এই মেন্ডিবলের নিচে যে গ্রন্থি থাকবে, লালা গ্রন্থি থাকবে, তাকে কি বলা হয়? সাব লিঙ্গুয়াল গ্রন্থি। আর কি আছে? প্যারোটিড গ্রন্থি। আমাদের কানের 2 পাশে, ঠিক আছে, কানের নিচে 2 পাশে যে গ্রন্থি থাকে তাকে কি বলা হয়? প্যারোটিড গ্রন্থি। বুঝতে পারছো সবাই? সাবলিঙ্গুয়াল, সাবমেন্ডিবুলার, আর কি প্যারোটিড গ্রন্থি। আচ্ছা, তারপরে দেখো এই আরেকটা জিনিস বলি তোমাদের, এই লালা গ্রন্থি থেকে 2 ধরনের এনজাইম নিঃসৃত হয়, ঠিক আছে। একটা হলো মল্টেজ, আর একটা 2 নম্বর কি? টায়ালিন। আর এই 2 ধরনের এনজাইমের কাজ কি জানো? শর্করাজাত খাদ্যের পরিপাক। কি করে? শর্করা পরিপাক করে, তাই না? তাহলে আমাদের মুখের ভিতর কোন ধরনের খাবারের পরিপাক হয় বলো তো সবাই? আমাদের মুখের ভিতর কিন্তু শর্করা খাবারের পরিপাক হয়। কেন শর্করা খাবারের পরিপাক হয়? কারণ আমাদের মুখের ভিতরে শর্করা খাবার পরিপাকের জন্য শুধুমাত্র এনজাইম আছে। সেগুলো কি কি? মল্টেজ আর টায়ালিন। মনে থাকবে সবাই? তাহলে আমাদের মুখের ভিতর শর্করা খাবারের পরিপাক হয় এবং সেই এনজাইমগুলোর নাম কি? মল্টেজ আর টায়ালিন। আচ্ছা, তাহলে এটা কি আমাদের মুখের পরিপাক গেল, ঠিক আছে। তারপরে দেখো আমাদের কি আছে? এই যে মুখগহ্বরের পরে কি আছে? এই যে অন্ননালী। কি আছে? অন্ননালী। দেখো এটা কি? অন্ননালী, তাই না? অন্ননালীতে কি হয়? তোমার অন্ননালীর ভিতর দিয়ে তোমার কি খাবার মুখের ভিতর দিয়ে এখান থেকে আস্তে আস্তে কোথায়? পাকস্থলীর ভিতরে আসে। বুঝতে পারছো? পাকস্থলীর ভিতরে আসে। তাহলে অন্ননালীর কাজ কি? অন্ননালী কি খাবার পরিবহন করে, কোথায় নিয়ে আসে? এই যে পাকস্থলীর ভিতর নিয়ে আসে। এই যে অন্ননালী, এই পুরা নালীর ভিতরে কিন্তু কোনো ধরনের তোমার গ্রন্থি থাকে না, বা যেই গ্রন্থিগুলো এনজাইম ক্ষরণ করবে, এই গ্রন্থিগুলো না থাকার কারণে কিন্তু তোমার এই অন্ননালীর ভিতরে খাবারের কোনো ধরনের পরিপাক হয় না। আচ্ছা, তোমরা হয়তো বা একটা জিনিস বুঝতে পারছো যে খাবার যে রাসায়নিক পরিপাক, এই রাসায়নিক পরিপাক করার জন্য তোমার কি? এনজাইমের প্রয়োজন। আর যেই জায়গাগুলোতে তোমার এনজাইম উৎপন্ন হবে সেই জায়গাগুলোতে শুধুমাত্র খাবারের এই রাসায়নিক পরিপাক হবে। বুঝতে পারছো সবাই?
আচ্ছা, তারপরে দেখো কি আছে, তোমার পাকস্থলী আছে, তাই না? আমাদের মুখের ভিতর কোন ধরনের খাবারের পরিপাক গেল? শর্করা। কোন ধরনের খাবার? শর্করা। এবার আছে তোমার ওই পাকস্থলী। পাকস্থলীর ভিতরে আমাদের মূলত মানে যে এনজাইমগুলো থাকে সেটা কি পাকস্থলীর ভিতরে থাকে তোমার কি কি এনজাইম থাকে পাকস্থলীর ভিতরে? পাকস্থলী দেখো আমি এখানে লিখে রাখছি, পাকস্থলীর ভিতরে থাকে তোমার কি HCl, পেপসিন, রেনিন আর কি গ্যাস্টিন লাইপেজ। গ্যাস্ট্রিক লাইপেজ পাকস্থলীর ভিতরে কি কি থাকে? HCl থাকে, তারপর কি পেপসিন, রেনিন, গ্যাস্ট্রিক লাইপেজ। এই যে দেখো তোমার পাকস্থলীর ভিতরে তোমার খাবার যখন আমাদের মুখে আমরা খাবার খাই, খাবার খাওয়ার পরে কি ওইটা মুখের ভিতরে তোমার শর্করাজাত খাবারের যে আংশিক অল্প কিছু পরিপাক হওয়ার পরে কি পাকস্থলীতে চলে আসে না? পাকস্থলীতে আসার পরে তোমার কি হয়, ওইটা কি যখন পাকস্থলীতে থাকে তখন পাকস্থলীর প্রাচীর থেকে তোমার কি মানে পাকস্থলীর যে পেশি আসে, পেশির প্রাচীর থেকে তোমার HCl ক্ষরণ হয়। কি হয়? HCl ক্ষরণ হয়। এই যে পাকস্থলীর প্রাচীর দেখতে পাচ্ছ না, এখান থেকে কি হয়? HCl ক্ষরণ হয়। এই HClগুলো কি হয় জানো? এই HClগুলো আমাদের খাদ্যের ভিতরে যেসব জীবাণু আছে সেই জীবাণুগুলোকে ধ্বংস করে। আর আরেকটা কাজ করে তোমার এই যে পেপসিন, রেনিন, গ্যাস্ট্রিক লাইপেজ, এই এনজাইমগুলো কাজ করার জন্য এখানে পাকস্থলীর ভিতরে এক ধরনের অম্লীয় পরিবেশ দরকার। অম্লীয় মানে কি? অ্যাসিডিক পরিবেশ দরকার, যেহেতু HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড একটা অ্যাসিড ধর্মী পদার্থ, তাই না? তাহলে কি এটা পাকস্থলীর ভিতরে একটা অম্লীয় পরিবেশ সৃষ্টি করবে না? অম্লীয় পরিবেশ সৃষ্টি করবে, যার ফলে কি ফলস্বরূপ এই যে পেপসিন, রেনিন, গ্যাস্ট্রিক লাইপেজ এগুলো কি তোমার ঠিকমতো কাজ করতে পারবে, তাই না? আচ্ছা দেখো এই যে পেপসিন আছে না, পেপসিন কি করে জানো? আমিষ খাবারের পরিপাক করে। কি করে? আমিষ খাবারের পরিপাক করে। রেনিন থাকে তোমাদের মূলত যারা বাচ্চা আছে, শিশু আছে তাদের মানে পাকস্থলীতে। রেনিনের কাজ কি জানো? দুগ্ধ আমিষ। কি? দুগ্ধ আমিষ। দুগ্ধ আমিষ মানে কি? আমাদের দুধের ভিতরে যে আমিষ থাকে, ঠিক আছে, দুধের ভিতরে যে আমিষ থাকে, দুধের আমিষ। দুধের আমিষ পরিপাক করে কে? তোমার রেনিন, ঠিক আছে। ছোট বাচ্চাদের পাকস্থলীতে এই জিনিসটা বেশি ক্ষরিত হয়। তারপরে দেখো কাছে গ্যাস্ট্রিক লাইপেজ। এই লাইপেজ যেখানে দেখবা সেখানে ভাববা যে এখানে স্নেহ জাতীয় খাবারের পরিপাক হবে। পাকস্থলীতে মূলত তোমার স্নেহ জাতীয় খাবারের পরিপাক হয় না, কিন্তু সামান্য পরিমাণ পাকস্থলীতে স্নেহ জাতীয় খাবারের পরিপাক হয়, ঠিক আছে, সামান্য। এই গ্যাস্ট্রিক লাইপেজ সামান্য পরিমাণ তোমার কি স্নেহ জাতীয় খাবারের পরিপাক করে। বুঝতে পারছো সবাই? আচ্ছা, তারপরে দেখো কি আছে, তারপরে দেখো ক্ষুদ্রান্তের পরিপাক। কি আছে? ক্ষুদ্রান্তের পরিপাক। আমিষ, খাবার, শর্করা, স্নেহ, 3 ধরনের খাবারেরই কিন্তু পরিপাক হয় ক্ষুদ্রান্তে। আমিষ, শর্করা, স্নেহ, ঠিক আছে। এই ক্ষুদ্রান্তে তোমার আমিষ, শর্করা, স্নেহ 3 ধরনের খাবারের পরিপাক করার জন্য যেসব প্রয়োজনীয় এনজাইম আছে সেগুলা সবগুলো উপস্থিত থাকে, যার কারণে কি তোমার ক্ষুদ্রান্তে 3 ধরনের খাবারের কি পরিপাক হয়। আচ্ছা, এবার দেখো ক্ষুদ্রান্তের পরিপাক। ক্ষুদ্রান্তের পরিপাক করে মূলত ক্ষুদ্রান্ত থেকে 3টা রস নিঃসৃত হয়। একটা কি তোমার পিত্তরস, আর একটা কি অগ্নাশয় রস, আর একটা কি আন্ত্রিক রস। 3 নম্বর কি আন্ত্রিক রস। এখন দেখবো আমরা পিত্তরস কি জিনিস, অগ্নাশয় রস কি জিনিস, আর কি আন্ত্রিক রস কি জিনিস। চলো প্রথমে আসো, এই যে দেখো এইটা কি আমাদের, এই যে এটা হলো ক্ষুদ্রান্ত। এটা কি ক্ষুদ্রান্ত, দেখতে পাচ্ছ সবাই? দাঁড়াও এক সেকেন্ড। এটা হলো আমাদের ক্ষুদ্রান্ত। এই ক্ষুদ্রান্ত পাকস্থলীর পরে যে এইখানে যে নালীটা আছে, এইখান থেকে ক্ষুদ্রান্ত শুরু হয়েছে না, এই যে এই নালীটাকে বলা হয় কি দেখো তো, এই নালীটাকে বলা হয় দেখো ডিউডেনাম। কি বলছে? ডিউডেনাম। এই নালীটার নাম কি? ডিউডেনাম। নালীটার নাম কি? ডিউডেনাম। এখন এই ডিউডেনামের এই যে এইখানে দেখো এই জায়গাটার নাম হলো অ্যাম্পুলা অফ ভ্যাটার। কি বলে? অ্যাম্পুলা অফ ভ্যাটার। এইখানে দেখো এই যে এখানে যকৃতের সাথে যে নালীটা আসছে এইখানে উন্মুক্ত হয়েছে না, আবার কি অগ্নাশয় থেকে এসে কি এখানে উন্মুক্ত হয়েছে। তার মানে কি অগ্নাশয়ের রস, তারপরে যকৃত থেকে উৎপন্ন যে রসগুলো সেই সবগুলো কি এখানে আসবে, আসার পর কি ক্ষুদ্রান্তে আসবে, ঠিক আছে। আচ্ছা দেখো যকৃতের সাথে এই যে এখানে একটা নালী দেখতে পাচ্ছ না, এই নালীটার নাম কি? পিত্তাশয়। নালীটার নাম কি? পিত্তাশয়। এই যকৃত থেকে তোমার এই পিত্তাশয়ে কিন্তু পিত্তরস উৎপন্ন হয় না। পিত্তরস উৎপন্ন হয় কোথায়? এই যকৃতে। কোথায় হয়? এই যকৃতে। এই যকৃতে পিত্তরস উৎপন্ন হওয়ার পরে তোমার কোথায়? এই যে পিত্তাশয়ে বা পিত্তথলিতে জমা থাকে। কোথায় জমা থাকে? পিত্তথলিতে।
পাকস্থলিতে জমা থাকা রস পরবর্তীতে পিত্তনালীর মাধ্যমে কি তোমার এই যে অ্যাম্পুল অফ ভ্যাটারে উন্মুক্ত হয়, ডিউডেনামের অ্যাম্পুল অফ ভ্যাটারে উন্মুক্ত হয়। আবার এই যে দেখো এখানে অগ্নাশয় আছে না, দেখো পাকস্থলীর পিছনে একটা পাতার মতো একটা অঙ্গ আছে, যেমন এটার নাম কি অগ্নাশয়। এই অগ্নাশয়ে তোমার বিভিন্ন ধরনের এনজাইম উৎপন্ন হয়। এনজাইমগুলো কি তোমার বিভিন্ন নালিকার মাধ্যমে এই যে অ্যাম্পুল অফ ভ্যাটারে উন্মুক্ত হয়। হওয়ার পরে কি তোমার তাহলে কি ক্ষুদ্রান্তের ভিতর এই যে দেখো এই মানে যকৃৎ থেকে পিত্তরস, তারপর কি অগ্নাশয় থেকে তোমার কি অগ্নাশয় রস, দুইটা আসলে। এখন দেখো আমাদেরকে আরেকটা ছিল আন্তরিক রস। আন্তরিক রসটা কি মানে ক্ষুদ্রান্তের প্রাচীর থেকেই কিছু এনজাইম নিঃসৃত হয়, তাদেরকে কি বলে আন্তরিক রস বলে, তাদেরকে কি বলে আন্তরিক রস বলে। এখন আমরা বুঝতে পারলাম যে তোমার কি পিত্তরস কি, অগ্নাশয় রস কি, আর আন্তরিক রস কি, তাই না? আচ্ছা এবার চলো আবার নিচে চলো। ক্ষুদ্রান্তের পরিপাক, এই যে ক্ষুদ্রান্তের পরিপাক কি কি করে, পিত্তরস, অগ্নাশয় রস আর কি আন্তরিক রস। পিত্তরসটা কি মানে পিত্তরস দেখো কি এক ধরনের ক্ষারীয় রস, এক ধরনের ক্ষারীয় রস। পিত্তরসের আরেকটা নাম আছে বাইল, বাইল, ঠিক আছে? বাইল মানে কি পিত্তরস, পিত্তরস, ঠিক আছে? কোথায় তৈরি হয়? যকৃতে তৈরি হয়। এগুলো কিন্তু নোট করবা, ঠিক আছে? প্রত্যেকটা তোমার যে আমি সংক্ষিপ্ত আকারে নোট করে দিচ্ছি এগুলো নোট করবা। এই যে ইনফরমেশনগুলোই কিন্তু তোমার সৃজনশীল প্রশ্নের ভিতরে কি ইনজেক্ট করা লাগবে, ঠিক আছে? সৃজনশীল প্রশ্নের ভিতরে এই ইনফরমেশনগুলো দিলে কি তোমার সৃজনশীল প্রশ্নটা মানে পূর্ণতা প্রাপ্তি পাবে, ঠিক আছে? আচ্ছা তারপরে দেখো যকৃতে তৈরি হয় পিত্তরস। কোথায় তৈরি হয়? যকৃতে। যকৃতে তৈরি হয় কি পিত্তথলিতে জমা থাকে, বুঝতে পারছো? তারপর দেখো স্নেহ জাতীয় খাদ্যের পরিপাক করে। কোন ধরনের খাবারের পরিপাক করে? স্নেহ জাতীয়, মানে কি তোমার এই যে আমরা যেসব স্নেহ মানে কি চর্বি বা তেল জাতীয় খাবার খাই, এগুলা কি এই তোমার কি এই পিত্তরস পরিপাক করে। তার মানে কি স্নেহ জাতীয় খাবারের পরিপাক হলো, ঠিক আছে, ক্ষারীয় পরিবেশ তৈরি করে। যেহেতু এই পিত্তরস এক ধরনের ক্ষারীয় পদার্থ, তাই না? তাহলে এটা কি তোমার ক্ষুদ্রান্তের ভিতর ক্ষারীয় একটা পরিবেশ তৈরি করবে না? আচ্ছা তোমাদের এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যেখানে ক্ষারীয় পরিবেশ কেন দরকার? আচ্ছা আমাদের পাকস্থলীর ভিতরে তোমার যেসব এনজাইমগুলো ছিল সেগুলো কি কাজ করতো কোথায়? তোমার অম্লীয় পরিবেশে না? অম্লীয় পরিবেশে কাজ করেনি? যেমন অম্লীয় পরিবেশে কাজ করে, এখন তোমার এই ক্ষুদ্রান্তের ভিতরে যে এনজাইমগুলো থাকবে এগুলো কাজ করার জন্য এক ধরনের ক্ষারীয় পরিবেশ দরকার। কেমন পরিবেশ? ক্ষারীয় পরিবেশ দরকার, ঠিক আছে? ক্ষারীয় পরিবেশ যদি দরকার হয় তাহলে এখানে নিশ্চয়ই ক্ষারীয় পরিবেশ তৈরি করা লাগবে। সেই কাজটাই করে কে? তোমার পিত্তরস। সেই কাজটা করে কে? পিত্তরস। তাহলে পিত্তরস কি বুঝলাম? এক ধরনের ক্ষারীয় রস, যকৃতে তৈরি হয়, স্নেহজাতীয় পদার্থের পরিপাক করে, তারপরে কি ক্ষারীয় পরিবেশ তৈরি করে ক্ষুদ্রান্তের ভিতর। কোথায় তৈরি করে? ক্ষুদ্রান্তের ভিতরে। তারপরে দেখো কি আছে? অগ্নাশয় রস। কি আছে? অগ্নাশয় রস, তাই না? অগ্নাশয় রস দেখো অগ্নাশয় রস আবার 3 ধরনের। তোমার অগ্নাশয় রসে কি অগ্নাশয় রসের ভিতরে থাকে অ্যামাইলেজ থাকে, ট্রিপসিন বা কাইমোট্রিপসিন থাকে, আর কি লাইপেজ থাকে। তার মানে কি অগ্নাশয় রস থেকে তোমার যে এনজাইমগুলো আসে সেগুলো কি একটা শর্করা খাবারের পরিপাক করে, একটা আমিষ খাবারের পরিপাক করে, আর একটা কি স্নেহ খাবারের পরিপাক করে। এই যে অ্যামাইলেজ আছে না, অ্যামাইলেজ, আচ্ছা তোমরা জানো না সেলুলোজ সেলুলোজকে এক ধরনের শর্করা জাতীয় পদার্থ না? সেখান থেকে দেখো লাস্টে লোজ আছে, এখানেও কি লেজ আছে। তার মানে কি সেলুলেজ, অ্যামাইলেজ এগুলো কি শর্করা খাবার, তাই না? শর্করা খাবারের পরিপাক যে করবে তাকে কি বলবে? অ্যামাইলেজ। এভাবে মনে রাখবে। তারপরে দেখো ট্রিপসিন বা কাইমোট্রিপসিন, এই লাস্টে দৈন্তন্য আছে না? লাস্টে দৈন্তন্য আছে, তার মানে কি এখানে প্রোটিন ভাব। কেমন ভাব? প্রোটিন ভাব। তাহলে এগুলো কি প্রোটিন খাবারের পরিপাক করবে। প্রোটিন খাবারের পরিপাক করে কি কিসে পরিণত করবে? অ্যামিনো অ্যাসিডে। তোমাদের কিন্তু আমি আগে হয়তো বলছি যে তোমার শর্করা জাতীয় যে খাবার সেটা পরিপাক হয়ে কি গ্লুকোজ আর ফ্রুক্টোজে পরিণত হয়। তারপর কি আমিষ খাবার পরিপাক হয়ে কি তোমার অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়, আর কি লাইপেজ স্নেহজাতীয় পদার্থ কি ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলে পরিণত হয়, ঠিক আছে? তাহলে কি শর্করা, গ্লুকোজ আর ফ্রুক্টোজ, তোমার কি আমিষ, তোমার কি অ্যামিনো অ্যাসিড, আর কি লাইপেজ কিসে স্নেহজাতীয় পদার্থ গ্লিসারল আর ফ্যাটি অ্যাসিডে রূপান্তর হবে, ঠিক আছে? তাহলে কি এখানে অ্যামাইলেজ অগ্নাশয় রস থেকে কি অ্যামাইলেজ আসে, তারপর কি ট্রিপসিন আর কাইমোট্রিপসিন আসে, আর কি লাইপেজ আসে। এগুলো কি অ্যামাইলেজ শর্করা খাবারের পরিপাক করে, ট্রিপসিন আমিষ খাবারের পরিপাক করে, আর কি লাইপেজ স্নেহ খাবারের পরিপাক করে, ঠিক আছে? আচ্ছা তারপরে দেখো আন্তরিক রস। এবার কি আসে? আন্তরিক রস। দেখো অগ্নাশয় রসের এনজাইমগুলোকে পরিপাকে সহায়তা করে। আন্তরিক রস মানে কি?
আন্তরিক রস মানে তোমার এই যে ক্ষুদ্রান্তের ভিতর থেকে যে রসগুলো নিঃসৃত হয় এগুলো কি করে অগ্নাশয় রসের এনজাইমগুলোর পরিপাকে সহায়তা করে। যেমন কি ওই যে তোমার পাকস্থলীর পরিপাকে যেমন এই সেল কি করছিল অম্লীয় পরিবেশ তৈরি করে এনজাইমগুলোর কাজে সহায়তা করছিল। আবার কি তোমার এই যে পিত্তরস কি ক্ষারীয় পরিবেশ তৈরি করে অগ্নাশয়ের ভিতরে মানে তোমার ক্ষুদ্রান্তের ভিতরে যে পরিপাক হয় সে পরিপাকে সহায়তা করছিল, তাই না? আন্তরিক রসও কি করবে? আন্তরিক রস এনজাইমগুলোর পরিপাকে সহায়তা করবে, ঠিক আছে? অগ্নাশয়ের রসের এনজাইমগুলোর পরিপাকে সহায়তা করবে, ঠিক আছে? বুঝতে পারছো সবাই? তাহলে এটা কি আমাদের ক্ষুদ্রান্তের পরিপাক গেল, তাই না? আচ্ছা, তাহলে এই ছিল আমাদের মানে এই অধ্যায়ের বেসিক মানে তোমার যেই জায়গাগুলোতে তোমার ইনফরমেটিভ বা বেসিক সমস্যাগুলো হয় সেগুলো আমি মোটামুটি তোমাদের বোঝানোর চেষ্টা করলাম। কারো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কি আমাকে তোমার কমেন্টের মাধ্যমে জানাবা যে আমার এই জায়গায় সমস্যা, আমি মোটামুটি তোমাদের সলভ করার চেষ্টা করব বা তোমাদের সাহায্য করার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস দেখো যে তখন এই যে বিএমআইগুলা তোমার এই যে বিএমআইগুলো বাড়িতে তোমাদের বাড়ির কাজ দিলাম HW, এটা কি HW বাড়িতে তোমরা এটা নির্ণয় করবা, ঠিক আছে? বিএমআই নির্ণয় করবা, করার পরে ওই যে 5টা ছিল না, একটা কি পরিশ্রমী না, তারপরে কি সপ্তাহে 2 থেকে 3 দিন খেলা করে, তারপর সপ্তাহে 2 থেকে 3 দিন প্রচুর খেলা করে, প্রতিদিন খেলা করে, প্রতিদিন প্রচুর খেলা করে, আর কি প্রচুর দৌড়ঝাঁপ করে, খেলা করে, খেলাধুলা করে প্রতিদিন, তাই না? এই যে এই সিরিয়ালগুলো মুখস্থ করবা, মুখস্থ করার পর ওই যে নাম্বারগুলো মুখস্থ করবা। কীভাবে মুখস্থ করার ট্রিক্স দিছি তোমার কি 0.175 যোগ করে দিতে হবে প্রত্যেকটা। প্রথমটা কি 1.2, তারপরে কি 1.375, তারপরে কি 1.55, তাই না? তারপরে কি আছে 1 কত 75 মনে হয়, 1.775 নাকি এমন কিছু একটা, 725, তারপর কি আছে 1.9। এই যে এইগুলা এই নাম্বারগুলো সবগুলো মুখস্থ করবা। আর আরেকটা জিনিস এই যে এইগুলা তোমার পরীক্ষার আগের দিন সুন্দরভাবে দেখে যাবে, ঠিক আছে? ওই যে নাম্বার দিয়ে দিছি না, এই যে নাম্বারটা মুখস্থ করবা, ওই ফোন নাম্বার যেভাবে মুখস্থ করে নাম্বারগুলো ওইভাবে মুখস্থ করবা, ঠিক আছে? দেখো প্রথম 3টার ক্ষেত্রে প্লাস, লাস্টেরটার ক্ষেত্রে কি মাইনাস। দেখো 655 প্লাস 9.6 গুণ ওজন কেজিতে, 1.8 গুণ উচ্চতা সেন্টিমিটার, আর কি লাস্টে দেখো মাইনাস আছে, তাই না? মাইনাস 4.7 বয়স বছরে, তাই না? এই যে এটা সুন্দরভাবে মুখস্থ করবে। তাহলে এই ছিল আমাদের আজকের বায়োলজি ক্লাস। সবাই ভালো থাকো আর পড়াশোনা করো ঠিক মতো। আর কারো যদি কোনো সমস্যা থাকে বা কোনো অধ্যায় ক্লাস লাগে অবশ্যই আমাকে জানাবা, আমি তোমাদের সাহায্য করার চেষ্টা করব। তাহলে ভালো থাকো সবাইকে, আসসালামু আলাইকুম।